আমাদের অনেকেরই দোষ আর কি, যে এমন সারাক্ষণ এই ক্লিশে লাইনগুলো বলেই যায়, প্রচন্ড খেটেছি, খুবই অন্য ধরনের, এইরকম আগে আমার জীবনে কোনোদিন দেখা যায়নি, হ্যাঁ এমন এমন হাবসাব করে আর কি, মানুষ বলে যে যা সাইডে যা। বেসিক্যালি বিষয়টা হচ্ছে, যত তুমি ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে, যত তুমি রিয়েল হবে তত তুমি লোনলি থাকবে। রোবটের একটা বড় পার্ট রয়েছে বুমেরাঙে আমরা দেখতে পেয়েছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি ঈশার মতো নিশাকে তৈরি করা গেছে। সৌরভ দা কি এরকম কিছু যদি ব্যক্তিগত জীবনে চান্স পাও, দর্শনার মতো কি কথায় আছে ধর্মের ফল বাতাসে নড়ে, অর্থাৎ আপনি যাই কাজ করুন না কেন কর্ম কিন্তু আপনাকে ফল দেবে। ইংরেজিতে এই কথাটিই ব্যবহৃত হয় কর্মা ইজ দ্য বিজ, তবে বাঙালিদের জন্য কিন্তু সেই নামটি এখন মানে সেই কথাটি বদল হতে চলেছে। কিভাবে? কর্মা ইজ দ্য বুমেরাং। একেবারে ঠিক ধরেছে। এই মুহূর্তে ঠিক যে শব্দটি বললাম বুমেরাং, সেই ছবি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন নান আদার দ্যান সৌরভ দা। ওয়েলকাম টু ফিটনেস ইন আওয়ার সৌরভ দা। থ্যাংক ইউ। প্রথমেই যেটা আমরা বাঙালিরা করে থাকি, সৌজন্যবোধে কেমন? হ্যাঁ ভালো, খুব ভালো আছে একেবারে। এবার একটু আমায় বলো যে জিদ্দার সাথে প্রথমবারের জন্য কাজ তোমার, তাই তো? তো বুমেরাং, জিদ্দা, যদি একটু শুনি জার্নিটা কিভাবে তোমার কাছে এই ক্যারেক্টারটি এলো, কিভাবে শুরু হলো, সেটা একটু জানি। অদ্ভুত একটা বিষয় ঘটেছে। এই ক্যারেক্টারটি আমার কাছে এসছে একদিনে, মানে আমার যেদিন যে শুটিং তার আগের দিন। কারণটা কেন আমি বলছি না, একটা ঘটনা ঘটে গেছিলো, হালকা অসুবিধায় পড়ে গেছিলো প্রোডাকশন টিম, এবং সেইখান থেকেই আমার কাছে কলটা আসে। এবং ইউনো লাইফে চান্স এলে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং আমার চরিত্রটা খুব ভালো লাগে, আমার গল্পটা খুব ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার অনেক দিনের একটা কাজের বা ডেটের একটা বিষয় ছিল, সেইটা আমি সেই দিনটা মানে শুটিংয়ের আগের দিনটা অনেকক্ষণ অনেকজনের সঙ্গে ফোনাফোনি করে সেই ডেটগুলো বার করি, এবং তারপরে আমি হেডস আপ দিই যে হ্যাঁ আই এম ইন। তারপরের দিন সকাল 8টা না 7টার সময় আমার কল টাইম ছিল, এবং গেছিলাম হচ্ছে শুধু গল্পটা অবভিয়াসলি মৌখিকভাবে শুনে সৌভিকের কাছ থেকে। হ্যাঁ যেরকম বললাম, খুব ভালো লেগেছিলো, চরিত্রটাও ভালো লেগেছিলো, আমার গল্পটাও ভালো লেগেছিলো, এবং তারপরে গিয়ে অ্যাকচুয়ালি আমি শুটিং শুরু করে দিই। তারপরে সেই দিনকে আমি শুটিং করতে করতে পুরো স্ক্রিপ্টটা পড়ি। বেসিক্যালি এইভাবে আমার কাছে বুমেরাং এসছে, ইউনো ওই আকাশ থেকে পড়ার মতো আর কি বিষয়টা ঘটেছে। সো আই নো, আই ফিল একটা জিনিস আমি বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্য হয়, এবং এই লাস্ট যে ইনক্লুশনটা যেভাবে হয়েছে কোনো ছবির থেকে কম নয়, এবং আমার মনে হয় যা হয় মঙ্গলের জন্য হয়তো এটা মঙ্গলই হবে বুমেরাং। একেবারে। এবং সব থেকে বড় বিষয় যে তোমাকে আমরা যেটা বলেছি অভিনেত্রী হিসেবে আমরা নানান চরিত্রে তোমাদেরকে দেখার জন্য আমরা অধীরাগ্রহে অপেক্ষা করি। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বিভিন্ন চরিত্রে দেখে থাকলো, এই চরিত্রটি বোধহয় প্রথমবারের জন্য, তাই তো? হ্যাঁ, সায়েন্টিস্ট তো আগে কোনোদিনই করিনি, এবং সায়েন্সে আমি খুব খারাপ ছিলাম। এক্স্যাক্টলি আমি এই পয়েন্টটাতেই আসতাম। হ্যাঁ, আমি সায়েন্সে প্রচণ্ড খারাপ ছিলাম। সায়েন্সে খারাপ ছিলাম না, ম্যাথসে খারাপ ছিলাম। সায়েন্স, আমার ফিজিক্যাল সায়েন্স প্রচণ্ড ভালো লাগতো, আমি ভালো নম্বরও পেয়েছিলাম। কেমিস্ট্রি আমার একদম ভালো লাগতো না, জীবনে ভালো লাগেনি। তো সেক্ষেত্রে সায়েন্টিস্টের চরিত্রে প্রথমবার জুনিয়র সায়েন্টিস্টের একটা ক্যারেক্টার প্লে করছি আমি। এবং এইখানে বেসিক্যালি তুমি যদি আমি জিজ্ঞেস করো যে সায়েন্সটা, হ্যাঁ অবভিয়াসলি দ্য মেইন প্লট, বাট এইটার যে সাবপ্লটসগুলো সেগুলো পুরোটাই এন্টারটেনমেন্ট। এবং অবভিয়াসলি জিৎ মাদনানি যেখানে আছে, জিৎদা যেখানে আছে, সেখানে এন্টারটেনমেন্ট থাকবে না, হতেই পারে না। তো সেক্ষেত্রে এন্টারটেনমেন্ট ভরপুর একটা ছবি, এবং অনেকদিন পর এরকম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল এন্টারটেনমেন্ট ভরপুর একটা ছবি করলাম, এবং ছুটিয়ে কাজটা করেছি, ভালোবেসে কাজটা করেছি। এবার বাকিটা মানুষের ভালোবাসাটা এখনো পাওয়া বাকি, রিলিজ করলে বোঝা যাবে কতটা দিলেন তারা। শুনতে পেলাম খুদের মায়ের মুচকি হাসি খচখচে 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 খচখচে। এবং যেটা বললে তুমি আর কি, টিজার থেকে যতটা আমরা ঝলক পেয়েছিলাম, পোস্টার আসার পর যতটা ঝলক পেয়েছিলাম, গান আবার তার অন্য কথাই বলছে। বলা যেতে পারে সব রকম মশলা দিয়ে তৈরি হয়েছে। একদমই। এখানে সায়েন্স ফিকশন, যেরকম সায়েন্স আছে সেখান থেকে মানে অনেক ধরনের টেকনিক্যালিটিস আছে, গ্যাজেটস আছে, গ্রাফিক্সের প্রচুর কাজ, মানে প্রচণ্ড হার্ড টাস্ক আর কি, টু পুল অফ সামথিং লাইক দিস আই হ্যাভ সিন। মানে যখন ফিল্ম মেকিং হচ্ছিলো সেই প্রসেসটা আমি দেখলাম। এবং তাছাড়াও যে জিনিসগুলো আছে, অবভিয়াসলি জিদ্দা আছে, অ্যাকশন থাকবে না হতে পারে না, অ্যাকশন আছে, ভালোবাসা আছে, বেদনা আছে,
ইউনো সব ধরনের মশলা দিয়ে অ্যাকচুয়ালি বুমেরাংটা তৈরি আছে। কমেডি পার্টটা তুমি ছেড়েই দিলাম, কারণ ওইটাই আমার কাছে মনে হচ্ছে সবার থেকে বড় অংশ আর কি। এবং বুমেরাং মানুষের ভালো লাগার পেছনেও ওই কমেডিটা উইল প্লে আ হিউজ পার্ট। আমি নিশা। ও লাভলি। সৌরভদা নিজে তো অনেকগুলো চরিত্র অভিনয় করেছো, মন্টু পাইলটকে যদি বাদ দিয়ে কথা বলি, কারণ সেটা একেবারেই একদম আলাদা, কাল্ট হয়ে গেছে আমরা বলতে পারি। সেই জায়গাটা থেকে তোমার কি মনে হয় তোমাকে সব থেকে বেশি কোন চরিত্রে দর্শকেরা বেশি গ্রহণ করে? কমেডি চরিত্র খুবই গ্রহণ করে হ্যাঁ সিন, কারণ আমার শুরুটাই হয়েছিল বয়ে গেল বলে একটা সিরিয়াল দিয়ে, যেখানে আমার চরিত্রের নাম ছিল বিরসা। এখনো মানুষজন টেক্সট করে যে দাদা তুমি যতই কাজ করো তুমি কিন্তু আমাদের জন্য বিরসা হিসেবেই থাকবে, ওটা ছাপিয়ে যেতে পারো। ওইটা ছাপিয়ে যেতে পারবে না। এরকম অনেক টেক্সটই আসে, আবার অনেকে অবভিয়াসলি মন্টু যেরকম তুমি বললেই, এবং আরো একটা দুটো চরিত্র এরকম আছে চরিত্রহীনে, রহস্য রোমাঞ্চের মরা বলে একটা চরিত্র, সো জুটি মল্লারের মল্লার, তো এরকম কয়েকটা চরিত্র আছে যেগুলো মানুষজন নানান ধরনের জিনিসই পছন্দ, মানে ওই 5-6টা চরিত্রের মধ্যে থেকে ঘোরাফেরা করে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তোমার প্রশ্নটা কি ছিল? তোমাকে সব থেকে বেশি কোন চরিত্রে ভালো মানুষ লাগে? দেখতে তুমি বললে। পছন্দ করে যে কমেডি চরিত্রে আমার মনে হয় যে মানুষের খুবই, তুমি যদি মন্টু পাইলট বা ইন্টেন্স জোনের যে অ্যাক্টিং বা যে চরিত্রগুলো করেছি সেটা বাদ দিলে কমেডি চরিত্রে যেগুলো করেছি, বলদুর্গা মাইকি ফর ইনস্ট্যান্স, হ্যাঁ সেইগুলো মানুষ তো খুবই ভালোবেসেছে। এবং আমার সেই জন্যই ওখান থেকেই বিশ্বাসটা এসছে, যেখানে যেটা করেছি বা যে চরিত্রটা আমি পেয়েছি সেটা মানুষের খুবই ভালো লাগে। তার মানে সায়েন্টিস্ট হিসাবে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, তার সাথে তো কমিক রিলিজও কি তুমি দেবে? না অনেকে আছে, বাঘা বাঘা সব অভিনেতা আছে, আমার জন্য কাউকে ওয়েট করতে হবে না, আমি শুধু ওই উইং থেকে বলটা তুলে দেবো, গোলটা করার আরো অনেক মানুষ আছে আর কি। যেখানে অ্যাকচুয়ালি জিদ্দা নিজেই মানে কত যে গোল দিয়েছে সেটা ছবি দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি। এবং তার সঙ্গে অবভিয়াসলি অম্বরীশদা আছে, হ্যাঁ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। খরাজদা, আমি মানে তাকে নিয়ে কিছু বলাই উচিত না তাদের, তিনি রনিদা আছে, হ্যাঁ তারপরে দেবচন্দ্রিমা আছে আমার অপোজিটে, রুক্মিণীর মানে রুক্মিণী খুব ভালো করেছে, মানে যখন ওই রোবটের পোর্শনটা ইট ওয়াজ সো টাফ। আমি নিশা। ইট ওয়াজ সো টাফ এবং এতটাই পারফেকশন দরকার ছিল, যেটা ও এত মন দিয়ে করেছে এবং এত পারফেক্ট ওই শানিস্টের মতোই পুরো বিষয়টা করেছে যে অ্যাট টাইমস আমরা ওয়েট করে আছি যে কখন ওর মানে ওই মেকআপটা একটা ক্রিজ থাকলে ও করছে, সেটা হয়তো পরবর্তীকালে এডিটে গিয়ে বা আমরা যখন কালার করছি বা ডিআই করছি তখন সেটা তাও দেখা যেত না, ও ওইখানেই যাতে সব কিছু ঠিক থাকে, আইবল মুভমেন্ট হবে না, আমার চোখের পাতা পড়বে না, হ্যান ত্যান এই ওই, সেইখান থেকে দেখতে গেলে সবাই খুবই মজা করে আনন্দ করে ছবিটা করেছে। শ্যামলদা আছে জিদ্দার বাবার ক্যারেক্টার প্লে করেছে, খুবই মজার। তো সেক্ষেত্রে দেখার বিষয় আর কি, রোমাঞ্চটা হবে আমার মনে হয়। এবং তুমি যেহেতু বললে সবার বিষয়ই বললে, সেক্ষেত্রে একটা কথা আছে জিদ্দার ব্যাপারে, যেটা আমরা জানি যে জিদ্দা পারফেকশন, মানে বলিউডে আমির খানকে ঠিক যেরকম মিস্টার পারফেকশনিস্ট বলা হয়, সেখানে কিছু জিদ্দাকে এখানে বলা হয়। তুমি তার সাথে কাজ করলে যদি অভিজ্ঞতার সঙ্গে। আমি সেটা দেখেছি, আই হ্যাভ ফিল্ড দ্যাট। এবং মানে একটা সংলাপ ধরে নাও কেন বলছে সেটাও সে ভাবে, এইটা কি কেন বলছি, মানে এইটা না বলে এইটা বললেও তো হয়, এরকম জোন থেকে আর কি। সেই জন্য বারবারই ডিরেক্টরের সঙ্গে কথা, হ্যান ত্যান এই। ইনফ্যাক্ট আমার চরিত্রেও যে সোজা তুমি এইটা করলে কেমন হয় বলো দেখো তো, হ্যাঁ এরকমও হয়েছে যে এই সংলাপটা না আমার মুখে দিও না, এটা ওর মুখে দিয়ে দাও, এটা হেভি লাগে, তাহলে আমি এই রিয়াক্টটা করতে পারবো, এরকম ধরনের জিনিসপত্র যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত আই ফিল। সেটা কিন্তু জিদ্দা পুরোপুরি মেনটেন করে এবং খুব মজা হয়েছে অ্যাকচুয়ালি কাজটা করে। আচ্ছা, আমরা যেটা জানি সৌরভ, তুমি বাটানগরের ছেলে, এবং আমরা শুনেছি যে ওই দিকেই কোথাও একটা শুট হয়েছে, যদি সেটা বলো, মানে বজবজ বাটানগর। হ্যাঁ, বাটানগরের দিক সেটা, সেই সিকোয়েন্সটা আমি ছিলাম না, আমি ছিলাম হচ্ছে ল্যাবে। সেইখান থেকে আমার জিদ্দার একটা টেলিফোনিক ব্যাপার হয়েছে, বাট হ্যাঁ শ্যুটটা হয়েছে বাটানগরের দিকে, আমার জন্মস্থলে। এবং তুমি কি সেই জায়গাটায়, মানে যেহেতু তুমি ছিলে না সেটায়, দেখোনি, তুমি যখন পরে এডিট গিয়েছে এডিট টেবিলে, তখন কি তুমি দেখেছো এবং মানে জায়গাটা চিনেছো? মানে এখন অনেকটা, এখন না অ্যাকচুয়ালি এখন বাটানগর অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ওই দিকটা পুরোটাই রিভার সাইডের দিকটা এই ওই হ্যান ত্যান পুরোটাই না অনেকটা এখন চেঞ্জ হয়ে গেছে। এবং সেই চেঞ্জটা আমার খুব ভালো লাগে না, কারণ ছোটবেলার ব্যাপারটাই আলাদা ছিল আর কি। হ্যাঁ, মানে ওখানে ছিল পুরো, মানে বিঘের পর বিঘে শুধু মাঠ ছিল, আর বাবা ছোটবেলায় আমায় নিয়ে যেত ওই
বাবা বল করতো, আমি ব্যাট করতাম। তো সেই জায়গাগুলো এখন আর নেই, সেই জায়গাগুলো এখন পুরো হয়ে গেছে, খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে, কিন্তু সেই সুন্দর সাজানোটা আমার খুব একটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে আমি তার আগে ওই নট সো সুন্দর সাজানোটা ছিল, তো সেক্ষেত্রে আমার ওই ফলসগুলোই বেশি ভালো লাগতো। সাজানোর কথাই মনে পড়লো, যেটা হয় সৌরভটাকে আমরা ভীষণভাবে বলি যে ফ্যাশনেবল, ফ্যাশনিস্টা, এবং সব থেকে বড় ব্যাপার মাঝে মধ্যে তোমাকে এই কমপ্লিমেন্টটাও পেতে হয় টলিউডের রণবীর সিং, যেটা তুমি খুব একটা পছন্দ করো না, সেটা বোঝা গেছে এতদিনে। আমরা বরাবরই দেখেছি, মানে বলে খুব ভালো, আমি কম্পারিজনটা একদম পছন্দ করি না, কিন্তু বাঙালিরা কম্পেয়ার করেই ছাড়ে। সে ছোটবেলা মা বাবাকেও দেখেছি, মানে আমার মাই ঠিক নেই তো আমি বাইরের লোককে কি পাশের বাড়ির ছেলেকে, পাশের বাড়ির ছেলে আমার বোনের সঙ্গে কম্পেয়ার করে করে শেষ করে দিল আমাকে, কেন বোন পড়াশোনায় এত ভালো ছিল, অসুস্থের মতো ভালো আর কি, আর আমি অসুস্থের মতো খারাপ। তো সেক্ষেত্রে কিছু করাও নেই, মানে আমি বাবা হলেও আমার যে দুই সন্তানের মধ্যে এরকম ডিফারেন্স থাকতো তো আমাকে কম্পেয়ার করতেই হতো, সেটা আমি বুঝি। কিন্তু সেইখান থেকেই বোধহয় আমার অপছন্দ আর কি কম্পারিজন। মানে আমায় যদি ভালো কোনো মানুষের সঙ্গে কম্পেয়ার করে আমার না খুব একটা ভালো লাগে না, আমাকে আমার মতো ছেড়ে দাও, আমি তার মতো নই একদমই। মানে হয়তো অনেক মিল খুঁজে পেতে পারেই আর কি মানুষজন, তো সেই ক্ষেত্রে সেই মিল তো খুঁজে পেতেই পারে, কিন্তু সে আলাদাই আর কি, এবং আমি আলাদা, আমি খুবই নগণ্য, আমাকে আলাদা করেই রাখো আমাকে, বড় বড় কোনো নামের সঙ্গে জড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু সৌরভে এই যে ছক ভাঙা ফ্যাশনের জন্য যেহেতু বলিউডে তিনি করছেন এবং টলিউডে তোমাকে একমাত্র সেই জন্যই বলে থাকে মানুষ, হয়তো সিমিলারিটি খুঁজে পান, সেই জন্যই বলে থাকে। তোমার কি মনে হয় তুমি কাকে ইন্সপিরেশন রেখে এইভাবে মানে ফ্যাশনটাকে? সত্যি কথা বলতে আমি ইন্সপিরেশন ওইভাবে কখনোই কাউকে রাখিনি। আমার যেটা পড়তে ভালো লেগেছে বা হয়তো কোনো ফটোশুটে আমার মনে হয়েছে যে এরকম ধরনের একটা এক্সপেরিমেন্ট হতে পারে, আমি অত কিছু ভেবে কোনোদিন কাজ করিনি। আমি আজ পর্যন্ত যা করেছি খুব একটা, আই এম নট আ প্ল্যান্ড গাই যে আমি প্ল্যান করে এগোবো, প্ল্যান করে এই কাজটা করবো, হ্যাভ নেভার ডান দ্যাট। আমার লাইফটাই আনপ্ল্যান্ড। আমি আজকে এখানে বসে আছি, তোমার সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি, দিস ওয়াজ আনপ্ল্যান্ড। মানে এইটা তখনই আমি যে এখানে পৌঁছাবো, আমি 5 বছর আগে আমি বা 10 বছর আগে আমি কখনোই জানতাম না যে এই জায়গাটা পৌঁছাবো। আমি আবার 10 বছর পরে কোথায় থাকবো বা আদৌ কোথাও থাকবো কিনা সেটাও প্ল্যান নেই আমার। তো সেক্ষেত্রে আমি নট আ প্ল্যান্ড গাই, সেক্ষেত্রে ইট ডাজন্ট ম্যাটার টু মি। ঠিক যেভাবে আমি প্ল্যান করি না খুব একটা কিছু। ঠিক যেভাবে আমরা শক হয়েছিলাম তোমার লাইফের একটা বড় ডিসিশন তুমি বোধহয় প্ল্যান না করেই কয়েক মাসের প্ল্যান করিনি, আমি কিছুই প্ল্যান করি না, আমি একদম প্ল্যান করি না, সেরকম প্ল্যান না করে গেছি, প্ল্যান না করে আবার অফ হয়ে গেছি। মানে আমি প্রচন্ড মানে উইমজিক্যাল ঠিক নই, বাট আমি প্রচন্ড ইনস্টিংক্টিভ। আমার অভিনয়তেও ইনস্টিংক্ট ব্যাপারটা প্রচন্ড কাজ করে। আই ডু নট প্রিপেয়ার মাই ক্যারেক্টার্স, ওই 1 মাস ধরে বসে আছি ওই চরিত্র নিয়ে হ্যান ত্যান। আমি একটা সামান্য সময় দিই বটে, যখন প্রচন্ড কঠিন চরিত্র হয়, এটা 6-7 দিনের মতো সময় দিই। তার মানে এই নয় যে আমি প্রচন্ড একদম ধরেই নিলাম যে আমি এই জায়গাগুলো এইটা করবো, এইটা করবো, এইটা করবো, ব্যাস এইটাই হচ্ছে বিষয়। ফ্লোরে গিয়ে আমি এইটাই করবো, এটা জীবনে হয়নি। আমি যা যা ভেবেছি ফ্লোরে গিয়ে তার ঠিক উল্টো হয়েছে, কারণ আমি ইনস্টিংক্টে করেছি। আমার কো অ্যাক্টর যেটা আমায় দিয়েছে আমি সেটার পরিপ্রেক্ষিতে আমি অভিনয়টা করেছি, যে আই হ্যাভ রিয়াক্টেড টু দেয়ার পারফরমেন্স এরকম করে। তো আমি প্রচন্ড ইনস্টিংক্টে বিশ্বাসী। তাহলে কি বলা যেতেই পারে যে যেমন হয় না যে তুমি যে মানুষটা, তোমার বেটার হাফ একেবারে অপোজিট মানুষটা, তাই তো সেটা পারফেক্ট। ও অনেকটাই প্রচন্ড প্ল্যান, অর্গানাইজড, আমরা প্রচন্ড অর্গানাইজ, প্রচন্ড প্ল্যান্ড ওয়েতে কাজ করে। এবং এইটা আবার আমি ওর কাছ থেকে অ্যাকচুয়ালি শিখেছি, মানে যে স্টার্টিং ফ্রম সেভিং মানি টু মানে প্ল্যানিং দ্য ফিনান্সিয়াল পার্ট, সেইখান থেকে শুরু করে প্ল্যানিং যে কিভাবে বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করা, কিভাবে একসঙ্গে তেলেগু ইন্ডাস্ট্রিতে দর্শনা কাজ করছে, বম্বেতে গিয়ে এই আমার 1 বছর এই মেট্রো ইন্ডিনও যেটা বেরোচ্ছে আর কি, যে ছবিটা বেরোবে সেইটায় কাজ করা, সেখান থেকে বাংলাদেশে কাজ করা, এখন ভোজপুরি একটা ছবি করলো, পুরো কন্টেন্ট বেসড একটা ছবি, খুব সুন্দর শুনলাম আমি গল্পটা। তো সেক্ষেত্রে ও যেভাবে প্যান ইন্ডিয়া কাজ করছে বা ভারতের বাইরে বাংলাদেশেও কাজ করছে, ওর ঈদে ওমরটা রিলিজ করলো, খুবই ভালো ফিডব্যাক। তো সেক্ষেত্রে সেটা আমি ওর কাছ থেকে শিখছি আর কি, যে কীভাবে প্ল্যান করে চলতে হয়, কিন্তু আলটিমেটলি শিখছি। ইমপ্লিমেন্টেশনটা আমার দ্বারা হবে না, মনে হয় হয়তো কোনো সময় হয়ে যাবে যে সিচুয়েশনে হতে পারে। আচ্ছা, এই যে শেখার কথা বললে, তোরা তো তোমাদের কাছে যখনই কোনো ক্যারেক্টার আসে তোমরা স্ক্রিপ্টটা পড়ে নিজেদের মতো করে যার জন্য সন্তান হয়ে ওঠে তোমাদের কাছে চরিত্রগুলো, এবং তাই জন্যই বোধহয় প্রমোশনের সময় তোমরা বলো খুব খেটে কাজ করেছো, কারণ একটা সন্তানকে তৈরি করেছো। সেক্ষেত্রে অনেকে মিথ্যা কথা বলে, আচ্ছা কোনো খেটে কাজ করে না, সারাক্ষণ মজা করতে করতে কোনো মনোযোগ দেয় না, অভিনয় করে যায়।
এরকম অনেকে আছে, আমি দেখেছি। আমার খুব রেগে যাই তাদের উপর, মনে মনে বলতে তো পারি। হ্যাঁ। হ্যাঁ, তো সেরকম অনেকে আছে। সবাই আরে বেসিক্যালি এটা তো দোষ, মানে আমাদের অনেকেরই দোষ আর কি, যে এমন সারাক্ষণ এই ক্লিশে লাইনগুলো বলেই যায়, প্রচন্ড খেটেছি, খুবই অন্য ধরনের, এইরকম আগে আমার জীবনে কোনোদিন দেখা যায়নি। হ্যাঁ, এমন এমন হাফসাপ করে আর কি, মানুষ মানে যে যা সাইডে যা, হ্যাঁ এরকম ব্যাপার হয়। বাট দেখি, এটা আমি খেটে করিনি, ধরুন আমি একদমই খেটে করিনি। তার কারণ হচ্ছে যে জোনে আমায় বলটা দেওয়া হয়েছিল, দ্যাট ইজ আ ভেরি নোন জোন। হ্যাঁ, যেন এই আমি যেরকম মজা করে বেড়াই আর কি, সেটা মজাই ছিল আর কি। যেরকম আমার বন্ধুরা অনেক সময় বলে যে যখন আমি কোনো কমেডি চরিত্রে অভিনয় করি, বন্ধুরা বলে যে তুই স্কুলে টাকা ছাড়া করছিস, যখন টাকা নিয়ে করছিস, এটাই হচ্ছে ডিফারেন্স, উইচ ইজ ট্রু। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক চরিত্র আছে যেখানে আমি খুব একটা খাটি না, আবার অনেক চরিত্র আছে যেখানে আমি এমন খাটি, হ্যাঁ সেটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা শুধু আমার কো অ্যাক্টরদের কাছ থেকে জানতে পারবে। যেমন ফর এক্সাম্পল সোলাঙ্কির একটা ইন্টারভিউতে দেখছিলাম, ও আমার ব্যাপারে বলছিল, আমার বেশ ভালোই লাগলো, কারণ স্বীকৃতি পেতে বা ভ্যালিডেশন পেতে সবারই ভালো লাগে। সেখানেও বলেছে যে আমি ওকে দেখেছি সচক্ষে কি খাটনিটা করেছে, দ্যাট ইজ ইনহিউম্যান। হ্যাঁ, তো আমার মনে আছে যে 18 ঘন্টা 20 ঘন্টা শ্যুট করছি এবং আমার মানে খাওয়া দাওয়ার ঠিক নেই, মানে আমি ভেঙে পড়েছি, ওরম অবস্থায় আমি শ্যুট করে গেছি। কারণ আমি মনে হয়েছে আমার যে আমি যদি ঠিকমতো না খাই, আমি যদি নিজের চর্চা না করি সেই সময়টা, তাহলে ওই এক্সহশনটা আমার চোখে দেখা যাবে, আমার চরিত্রটা আরো ফুটে উঠবে। তো সেরকম ভাবেও খেটেছি। তো সেক্ষেত্রে মানে ওই আর কি ব্যারি করেছে, মানে এইটার জন্য যেরকম বেশি যদি আমি খাটতাম, তাহলে প্রচন্ড মেকি হয়ে যেত বিষয়টা আমার মনে হয়। সেই জন্য আমাকে প্রচন্ড ইজি ফ্লোয়িং থাকতে হয়েছে, আমি প্রচন্ড ইনস্টিংক্টে অভিনয় করেছি, এবং এই ইনস্টিংটা অ্যাকচুয়ালি আমার মনে হয় অডিয়েন্স দেখতে পাবে। এই ক্ষেত্রে তুমি যেহেতু বললে যে খেটে কাজ করা, কোথাও কোথাও নাও খেটে কাজ করা, কোথাও একটা মনে হয় যে তুমি যেমন স্পষ্টভাবে কথাটা বললে, বা তুমি কিন্তু অ্যাকচুয়ালি এরকম নও, তুমি একটু সব মানে বন্ধু বৎসল, সবাইকে নিয়ে চলো, সবসময় কুল মাইন্ডে থাকো। কখনো হয় যে স্পষ্ট কথা বলার জন্য অন্য কিছু ভাবে ফেস করেছো কোনো সমস্যা? না, আমাকে দেখে মনে হয় যে আমি অনেক বন্ধু বান্ধবকে নিয়ে চলি, হ্যান ত্যান এই বলি। তো বেসিক্যালি হ্যাঁ, বেসিক্যালি কিন্তু অতটা নয়, মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যত তুমি ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে, যত তুমি রিয়েল হবে তত তুমি লোনলি থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আগের দিনই আমি দর্শকের সঙ্গে কথা হচ্ছিল যে অ্যাকচুয়ালি আমার জন্য এই পরের লাইনটা খুবই এই আর কি, কারণ আমি কোনো ছবি যদি ভালো না লাগে, সেভাবে আমি বেরিয়ে তাকে বলতে পারি না যে কি ভালো করলে, এত ভালো। আমি ঠিক করে না, প্রিমিয়ারে এখন অতটা যাওয়া হয় না আমার, কিন্তু আমি ওই লুকিয়ে সামনে না পড়তে হয়, আর মিথ্যে কথা বলতে হবে কেন, আবার কি মানে, তো সেইটা আর কি, সেই জন্যই আমি ওইগুলো অ্যাভয়েড করেই যাই আর কি। বা আমি একটা পজিটিভ খুঁজে ঠিক বার করি, মানে ধরেন পুরোটাই নেগেটিভ, ছবিটা আর কি নেগেটিভ হয়েছে, মিউজিকটা না খুব আমি একটা পজিটিভ খুঁজে বার করবো, এই খাটনিটা স্যালুট বলে বেরিয়ে গেলাম, ছবিতে ঢুকলাম না, ছবিতে ঢুকলে সত্যি কথা বলতো, তো সেই সব আর কি, এইসব করে বেড়াচ্ছি। আচ্ছা, মাঝে মধ্যে তো এরকমও হয় যে যদি তোমার সোশ্যাল মিডিয়ায় দেখি খুব একটা অ্যাক্টিভ তুমি নও, আবার খুব একটা ছাড়া ভাবো না, ফেসবুক ইউজ করো না, ইনস্টাগ্রাম, রাইট? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বলি যে কখনো ফেসবুক আমার করতে দেয় না মানুষজন, এত খিস্তি মানে, এত ট্রোল করে, আমার ভালো লাগে। আমি 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 প্রচন্ড ইগনোরেন্ট এবং ইগনোরে বিশ্বাসী। আমি যে যা লিখছে, খারাপ লিখছে, খারাপই মোস্টলি আর কি, ভালো লিখলে সবসময় আমি সেটা জানাই যে থ্যাংক ইউ, আমার কাছে পৌঁছলো বিষয়টা। খারাপ লিখলে আমি ইগনোরেন্ট আর কি বেসিক্যালি, মানে আমি ওই যে জিনিসটা আমার হাতে নেই, যে জিনিসটা আমাকে কোনো আমার কাজে লাগবে না, সেটা এফেক্টেড হয়ে লাভ নেই। অনেকে এফেক্টেড হয়ে যায়, আমি দেখছি আমার মা আর বোনই এফেক্টেড হয়, তো সব জায়গায় দিয়ে লিখতে শুরু করে যায়, এই তুই কি করেছিস, এইসব নিয়ে মা বাবা বুঝিয়েছি, আমি বলেছি যে এইগুলো রিপ্লাই করার কোনো মানে নেই বেসিক্যালি। হ্যাঁ, তাকে তো চেঞ্জ করা যাবে না, তারা করতে থাকে। আমি ফেসবুকটা করি না খুব একটা। কিন্তু যখন ইগনোরেন্সকেই লোকে অ্যারোগেন্স ভেবে নেয়, না আমার মানে ভাবলে কি আর করবো, আমি একদমই অ্যারোগেন্ট নই, আর সেটা আরো প্রবলেম। একটু অ্যারোগেন্ট হলে বোধহয় দামটা বেশি পেতাম আর কি, এরকম বললে বোধহয় দাম বেশি পাওয়া যায়, কিন্তু আমি একই এটাই বলি আর কি। তো I am what I am. I have never changed. I have not changed এখনো পর্যন্ত। মানে হয় না যে কয়েকজন মানুষ তুমি দেখলে বুঝতে পারবে এ একটুখানি মানুষের ভালোবাসা পেলে একটুখানি ঘুরে দাঁড়াবে, এর মধ্যে ওই ব্যাপারটা আছে। আর এই হচ্ছে যতই কিছু হয়ে যায় ওই রুটটা মনে রাখে এবং ওখানেই থাকে। So I feel I am like that. I would love to believe that and I will be like that, I feel. Institute of Management study BBA, BCA, BMLT, BTTM, BOPTOM, MBA, MEG, MPH, MTTM. For admission call 90070275. কিন্তু সৌরভ দা, ধরো ক্যামেরাটা এখন অফ হয়ে গেল,
ইন্টারভিউর সময় তুমি ঠিক যতটা পরিষ্কারভাবে রয়েছো, মানে ঠিক তুমি সৌরভ দাস হয়েই বসে রয়েছে এখানে। যখন ক্যামেরাটা অন হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে, তখন তুমি অভিনয় করছো, কিন্তু অভিনয়ের বাইরে গিয়েও তো অভিনয় করতে হয়। হ্যাঁ, সেইটা যতটা অ্যাভয়েড করা যায়। তার কারণটা আই এম অলওয়েজ ইন মাই রিয়েল সেলফ। আমি প্রচণ্ড ট্রাই করি, কিন্তু সত্যি কথা বলতে পুরো রিয়েল সেলফটা না অ্যাচিভ করা যায় না। তার কারণ হচ্ছে তুমি যদি পুরো রিয়েল সেলফে থাকো, অনেকের অনেক অবজেকশন চলে আসবে। মানে আমি যে ভাষায় কথা বলি বা আমি যেভাবে চলি বা যেভাবে আমি মানে আমার ডেইলি লাইফস্টাইল যেরকম, সেটা অনেকের ভালো না লাগতেই পারে। সো কেন আমি তাকে ডিস্টার্ব করবো আমার এই জিনিসটা দিয়ে আর কি। আমার এটা ভালো লাগে না, কেন ভালো লাগেনি এটা বলবো। আমি যেরকম বললাম আর কি, আমি সেটা নিয়ে কথাই বলবো না, বা যদি বলিও তাহলে আমি একটা ভালো কিছু খুঁজে ঠিক বার করবো। প্রত্যেকটা জিনিসে ভালো থাকে, প্রত্যেকটা জিনিসে ভালো থাকে। মানে আজকে একটা খারাপ মানুষের মধ্যেও কোথাও একটা কিছু একটা ভালো আছে, রাইট? এবং একটা ভালো মানুষের মধ্যেও খারাপটা আছে। তো সেই ক্ষেত্রে কেউ, নো ওয়ান ইজ পারফেক্ট। তো সেই ক্ষেত্রে এই পারফেক্ট যদি না হয়, তাহলে তোমার এই পারফেকশন নিয়ে কথা বলার দরকারই নেই। তো তার সঙ্গে অন্য জিনিস নিয়ে কথা বলো। তো আমার মনে হয় সেরকমই আর কি। মানে ওয়ান লাইফ ইউ হ্যাভ গট, ডু নট স্প্রেড নেগেটিভিটি, স্প্রেড পজিটিভিটি। আর যদি না পারো তো নিজের সঙ্গে থাকো, নিজের মতো করে থাকো। হ্যাঁ, পিয়ারলেস স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নেপোকিডদের নিয়ে যখন কথা হচ্ছে, আরে নেপোকিড আলিয়া ভাট কিন্তু প্রমাণ করেছেন। হ্যাঁ, করেছে। আচ্ছা, তুমি আমার কথা বলো, এই নেপোকিড আমার তো এখন থেকেই ভয় লাগছে। এই যে ধরো আমি আর দর্শনা দুজনেই আমরা অভিনেতা ও অভিনেত্রী, হ্যাঁ, এবার আমার সন্তান হলো, এবার তার শালা সরি তার অভিনয় করার ইচ্ছা। এবার আমি তো করিস না, তোকে নেপোকিড বলবে, এটা আমি করবো। আমি কি করবো, এবার আমি কি করা যায়? তো সেই ক্ষেত্রে মানে এইগুলো যে ফাস্ট একটা বিষয় আর কি। এইটা নিয়ে কথা বলতে গেলে নানান মত দ্বিমত হ্যান ত্যান এইসব থাকবে। হ্যাঁ, মানে একটা সত্যি কথা যে অবভিয়াসলি আমি এই ফিল্ডে যদি থাকি, আমার সন্তান যদি এই ফিল্ডে আসতে চায়, অবভিয়াসলি আই নো ফিউ পিপল। আজকে আমার চাকরি, তো বাবা যখন রেলে চাকরি করছে, সেখানেও 4-5 জনকে, হ্যাঁ অবভিয়াসলি পরীক্ষা দিয়ে ঢুকতে হয়, সেখানে ওই জায়গাটা নিয়ে যদি তুমি ঢুকিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু এইখানে তো এই জায়গাটা আছে যে আমার 4-5 জনকে আমি চিনি, যে আমার সন্তান সেই অভিনয় করতে চাইছে, তুমি একবার দেখে নাও, হ্যাঁ সে পারছে কিনা, তুমি একটা অডিশন নাও। আমি রাস্তাটা, হ্যাঁ যাকে চিনি আমি তাকে আমি প্লেস করতে পারি, বাকিটা তাকেই করতে হয়, আর সেটাই হয়ে এসছে। এবং দর্শকদের ভালোবাসে সে নিজেকে প্রমাণ করতে পারে, আসল তো তারাই না। তো সেই ক্ষেত্রে যদি না হয় হলো না, যদি হলো তাহলে ভালো। এই যে ঋষি কাপুর, রণবীর কাপুর, দেখো রণবীর কাপুর ও তো নেপোকিড, কিন্তু রণবীর কাপুর মতো অভিনেতা তো তুমি দুজন আরেকটাকে বার করে দাও দেখি। আমার তো ফাইনেস্ট অ্যাক্টর of this country at this point of time, তো সেক্ষেত্রে তো সে প্রুভ করে দিয়েছে। আমি একটা জিনিস প্রমাণ পেলাম এই মুহূর্তে, সৌরভদার রণবীর সিং এর ফ্যাশন নিয়ে প্রবলেম আছে, রণবীর কাপুরের প্রবলেম। আমার রণবীর কাপুর খুব ভালো লাগে, আমার রণবীর কাপুর খুব এত ভালো অভিনেতা। হ্যাঁ, রণবীর সিং ইজ অলসো ব্রিলিয়েন্ট, কিন্তু রণবীর কাপুরের সাটল বিষয়গুলো এত অদ্ভুত। আর ও একটা বলে না যে ওর বোনটা এখানে একটু নামানো, সেই জন্য স্ট্রেট তাকিয়ে থাকলে বেদনাটা এমনি বেরোয়, উইচ ইজ ভেরি ট্রু। হ্যাঁ, ও যখন ওই যে কোনো জায়গায় যখন এই বেদনার অভিনয় তো করে না, হ্যাঁ এ কবিরা বা হ্যাঁ মানে এ দিলে মুশকিলের ওই গানটা যখন স্ট্রেট তাকিয়ে গানটা গেয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেগুলো তো মানে আউটস্ট্যান্ডিং, লাভ ম্যান ক্রাশ আমার। এবার যদি তুমি বলো আমাকে, যেহেতু রোবটের একটা বড় পার্ট রয়েছে বুমেরাঙে আমরা দেখতে পেয়েছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছি ঈশার মতো নিশাকে তৈরি করা গেছে। সৌরভ দা কি এরকম কিছু যদি ব্যক্তিগত জীবনে চান্স পাও, দর্শনার মতো কি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন। হ্যাঁ, কিন্তু না, ও একাই যথেষ্ট বাবা, ও একাই যথেষ্ট। আমি না বাও না, মানে ওই মানে ওই একটা দর্শনার সঙ্গে আর একটা দর্শনা ওই চাপ, সারাক্ষণ ঘরে নেচে বেড়াচ্ছি, কি আনন্দ তার সুর সব, তো খুবই আর কি মানে আনন্দে থাকি, বাড়িতে যখন থাকে না খুব আনন্দে থাকি, সারাক্ষণ নিচে ভালো মানুষ, খুব ভালো মানুষ, ভালো। যাই হোক, তারপর আমার প্রেমের গল্পে ঢুকে যাচ্ছি বিষয়টা। যদি পার্সোনাল লাইফে যদি রোবট থাকতো, কোন কাজটা তোমার জন্য ইজি হয়ে যেত বলে তোমার মনে হয়? তুমি কোন কাজ? বিছানাটা গুছিয়ে দিত, শুধু এটুকু করলেই হতো। বিছানা গোছানোটা একদম আমার পোষায় না ছোটবেলা থেকে। মা আমায় বিছানা গোছাতে বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে, ওটা আমার দায়িত্ব ছিল। আমি এখন গিয়ে জিজ্ঞেস করি এটা কেন আমার দায়িত্ব ছিল বলতো, আর ছোটবেলা থেকে মাথায় ঢুকে গেছে এটা আমার দায়িত্ব। হ্যাঁ, অবভিয়াসলি একটা পরিবারে থাকতে গেলে তোমার 4 জনের 4টে দায়িত্ব, আমার দায়িত্ব আলাদা, বোনের দায়িত্ব আলাদা, বাবার দায়িত্ব আলাদা, মায়ের দায়িত্ব আলাদা, ভাগ হয়ে যায়।
হ্যাঁ, কিন্তু তো আমি বিছানা গোছানোটা কেন আমার দায়িত্ব? তোমার বাসন ধোয়াটা হলেও আমার মেজে দিলেও আমার ভালো লাগে। আমি একটু ছুটি পেয়ে গেছি, তোমার জল ফল ভালো লাগে, সেটা হলেও ভালো ছিল। আমার না কাস্টিং ভুলে গেছে মায়ের, তো এখনো সেটা মাঝে মাঝে করতে হয় না, ও করে, রচনাও করে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আমরাই করি আর কি, বিছানা তোমার বিছানা। মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ওইটা আমার মধ্যে ঢুকে গেছে। আর টয়লেট করতে গেলে বলে যাওয়া মাকে যে মা করতে গেলাম, এখনো? আরে এরকম কয়েকটা জিনিস না রয়ে গেছে। এই আমি বাথরুমে গেলাম, বউকে বলে যাই, কেন বলবো, কিন্তু এটা রন্ধে রন্ধে ঢুকে গেছে বিষয়টা। ভুল জিনিস শিখেছে, প্যারেন্টিং হ্যাজ নট বিন গুড। মানুষ সৌরভ যেটা করতে পারে না, রোবট সৌরভ হলে সেটা করতে কি কাজ? মানুষ সৌরভ করতে পারে না, রোবট সৌরভ হলে করতে পারতো। মানুষজনের কান ধরে হলে ঢুকিয়ে দিত। রোবটকে মারতে পারবে না, তার লাগবে না, এই চলো বলে ভেতরে ঢুকিয়ে দিত। বাহ, কিন্তু বুমেরাঙের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে। এই কিছু মনে করবেন না, কিন্তু মনে করলে কিছু যায় আসে না। হ্যাঁ, তারপর মানে বুমেরাঙের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, কারণ আমরা জানি মানুষ ঘুরে ফিরে হলেই ঢুকবে। বুমেরাং তো তাই। হ্যাঁ, বুমেরাং তো তাই শিখিয়েছে যে যেখান থেকে মানুষ বেরিয়ে গেছে সেখানে বুমেরাঙের মতো ঢুকে যাবে। তো সেই ক্ষেত্রে বুমেরাঙে মানুষের আসার একটা চান্স আছে, এবং মানুষজন যদি দেখে সেই ক্ষেত্রে বুমেরাঙের মতোই বারবার ফিরে আসবে আমার বিশ্বাস। কারণ এন্টারটেইনার এখন এমন অবস্থা হয়ে গেছে পৃথিবীর যে সবাই না হাসতে ভালোবাসে, এন্টারটেইনড হতে ভালোবাসে, যে বেশি ভাববো না। মানে একটা ছবি দেখলাম, এটা মানে ওই বাবা এরকম না ভেবে একটুখানি আউট অ্যান্ড আউট এন্টারটেনমেন্টের জন্য যাবে, যেখানে গিয়ে মজা করবে, আনন্দ করবে, এরকম করে খোঁচা মেরে হা 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 দেখলি এটা কি বললো, বা বেরিয়ে গিয়ে পাঁচ লাইন গুলো, যেমন আমাদের টিজারে একটা পাঁচ লাইন আছে, সেইটা খুব ভাইরাল হয়ে গেছে। স্বপ্ন না সম্পর্ক, জীবনে কোনটা বেশি প্রয়োজন? মদ। ট্রেলার বেরোলেও একটা ডায়লগ আমার বিশ্বাস বা বেরিয়েছে, এখন আমি কোন সময় এটা দেখানো হচ্ছে আমি জানি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আর একটা পাঁচ লাইন আছে, খুব ভালো মানুষের লাগবে আর কি। তো আমার যেটা দিয়ে অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলাম সেটা আমার মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে কর্মা ইজ দ্য বুমেরাং। হ্যাঁ, একদম। আমি ইনফ্যাক্ট আগেও একটা ইন্টারভিউতে বললাম যে হোয়াট ইজ বুমেরাং, ফর মি ইটস কর্মা অ্যান্ড আই বিলিভ ইন কর্মা। যে তুমি হোয়াট ইউ ডু টু দ্য ওয়ার্ল্ড উইল গিভ ইট ব্যাক টু ইউ। যেটা তুমি দেবে সেটা এই জন্যই তুমি ফেরত পাবে। আমি এটা সবসময় বিশ্বাসী। যেটা আমি শুরু থেকে আমার বিশ্বাস যে আমার মতো আরো অনেক ভালো ভালো অভিনেতারা এখন হয়তো এই জগতেই আসেন, বাইরে ঘুরে বেড়াচ্ছে। আই এম গেটিং দিস চান্স অফ আ লাইফ টাইম টু অ্যাক্ট, টু বি amidst হিউম্যান বিংস, মানুষজনের কাছে পৌঁছে যাওয়ার, এবং সেটা আমার মনে হয় যে সবসময় ইউ শুড বি গ্রেটফুল টু দ্যাট। এবং সেটা তোমার এই যে সুযোগটা তুমি পাচ্ছ, তোমার সদ্ব্যবহার করা উচিত, এবং খুব নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত। খেটে না খেটে বলছি না, বাট নিষ্ঠার সঙ্গে কাজটা করা উচিত। সো সেরকমই আর কি। আই ফিল যে আবার তোমার প্রশ্নটা কি ছিল? আমি নিজেও ভুলে গেছি। না, ভেরি গুড। আমি এত ভালো কথা বলি না, আমি ইন্টারভিউয়ারকে প্রশ্ন ভুলিয়ে দিচ্ছি। বাট হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা মানুষ বুঝে গেছে। হ্যাঁ, কর্মা ইজ দ্য বুমেরাং। তো আই ফিল, আমি প্রথম থেকে বলতাম বেসিক্যালি যেটা বলতে যাচ্ছিলাম, যে আমি যেটুকু করতে পারছি বা করেছি, আমার মনে হয় আমার বাবা মায়ের ভালো কাজের ফল এটা। যে আমি এই সুযোগটা পাচ্ছি, যেরকম বললাম বাইরে আরো অনেকজন আছে যারা আমার থেকেও ভালো, কিন্তু আমি যে সুযোগটা পাচ্ছি সেটা আমার মনে হয় আমার বাবার অনেক কর্মা, আমার মায়ের অনেক। সো আই ফিল যে আমার বাবা মায়ের ভালো কাজটাই অ্যাকচুয়ালি কর্মা হিসেবে আই এম ডুইং গুড ইন লাইফ, এবং আই এম ভেরি কন্টেন্ট। মানে আমার ইউ শুড নট বি কন্টেন্ট উইথ লাইফ, যেটা সবাই বলে, বাট যেটুকু এখনো পর্যন্ত হয়েছে আই এম ভেরি হ্যাপি। হ্যাঁ, যে এরপরে যদি কিছু হয় আরো ভালো, তাহলে আরো হ্যাপি হব। তো ওইটাই আর কি। হ্যাঁ, জিদ্দার ফ্যানেরা তো জিদ্দার জন্য বেশ বড় বড় ডায়লগ রেডি করে যায়, এবং 7ই জুনের অপেক্ষা, তারা এই ডায়লগটা নিয়ে একেবারে পৌঁছে যাবে হলে। কিন্তু এই ছবিতে একটা কথা আছে, সমর সেন ব্রিলিয়ান্ট ব্রেন, এবং সেটি তোমার থেকেই এসেছে। আমি যদি বলি সৌরভ দাস, পরেরটা কি বলবো? খায় পচা ঘাস। কি নিজেকে বলে যায়। হ্যাঁ, সৌরভ দাস, আমার তো এটাই মাথায় এলো, দেখেছি তো, আমার কিছু মাথায় আসছে না। দাস, ঘাস, বাজে সারনেম কিছুগুলো। ছোটবেলায় আমি কি করতাম, 7ই জুন হলে চলে যাস। হ্যাঁ, মাই গড, ও কি ভালো রে। সৌরভ দাস 7ই জুন হলে চলে যায়। এবার তুই তো গাড়ি করলে আমার মার খাবো, সেটা করা যাবে না। তো ছোটবেলায় সৌরভ দাস, আমার দাসটা এতটাই লাগতো। তবে ড্যাশ অটো বেরিয়েছিল, আমি ওই সৌরভ ড্যাশ ড্যাশ এরকম করে বলতাম। সারনেমটা খুব একটা পছন্দ না, বাবার উপর রাগ খুব। কিন্তু এই যে টেকনোলজি রয়েছে, আউট অ্যান্ড আউট, তুমি যেটা বললে এন্টারটেইনমেন্টে ভরপুর একটি ছবি, সেটি যাতে দর্শকেরা দেখেন 7ই জুন অবশ্যই প্রেক্ষাগৃহে এসে, তাদের নিমন্ত্রণ জানিয়ে কি বলবে? বলবো যে
আমার বিশ্বাস বুমেরাং আপনাদের প্রচন্ড ভালো লাগবে। এন্টারটেইনার আউট অ্যান্ড আউট, এবং মেগা স্টার জিদ্দা ইজ দেয়, রূপন ইজ দেয়, এবং আরও তাবর তাবর অভিনেতারা আছে, আমি আছি। এবং আমাদের এই প্রচেষ্টাটা আপনাদের প্রচন্ড ভালো লাগবে, এবং অবভিয়াসলি হলে আসবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ মানুষজনকে বলবেন বুমেরাং দেখতে। 7 জুন রিলিজ করছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।